Students, welcome back to my YouTube channel This Physics Tutorial. আজ আমি একাদশ শ্রেণীর একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম, যে দুটো ক্লাসে প্রধানত একক পদ্ধতি এবং মাত্রা পদ্ধতির বিশ্লেষণ করেছিলাম এবং অঙ্ক করেছিলাম। আজকে এই চ্যাপ্টারেরই কন্টিনিউয়েশন করব। অলরেডি লিখে রেখেছি, দেখো, এরর ক্যালকুলেশন অ্যান্ড সিগনিফিক্যান্ট ফিগার। এগুলি কি, কেন প্রয়োজনীয় সেগুলি নিয়ে আলোচনা করব, কীভাবে করে সেগুলি দেখব। তাহলে চলো আজকে শুরু করানো যাক। তোমাদের আবার বলছি, যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই একটা লাইক দিও, যা আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। তো ছাত্রছাত্রীরা, চলো আজকে পড়া শুরু করা যাক। দেখো, এরর ক্যালকুলেশন করব। এরর ক্যালকুলেশন আমরা কেন করব? যে কোনো পরীক্ষা যখন করা হবে, অর্থাৎ এক্সপেরিমেন্ট করা হবে, তখন যেহেতু প্রত্যেকটি মানুষের দক্ষতা আলাদা, তাহলে বুঝতে পারছো পরীক্ষণীয় ফল যেটা আসবে সেটাও অরিজিনাল ভ্যালু থেকে স্লাইড ডিফার করবে। তাহলে এই যে ডিফারেন্স আসবে, তার জন্যই আমাদের এরর ক্যালকুলেশন করতে হবে। এই যে এরর ক্যালকুলেশন করব, এর বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন নাম্বার 1, সিস্টেমেটিক এরর বা পদ্ধতিগত ত্রুটি। এই সিস্টেমেটিক এরর মানে কি? মানে হচ্ছে তুমি যে পদ্ধতিতে করছো সেই পদ্ধতিগতভাবে কোনো ত্রুটি রয়েছে, বা সিস্টেমেটিক ওয়েতে আপনি চলে আসছে। এটাও তুমি দুটো ভাগে ভাগ করতে পারো। এর ভাগগুলি কিরকম ভাবে দেখো। ইনস্ট্রুমেন্টাল এরর, যদি যে ইনস্ট্রুমেন্ট নিয়ে তুমি পরীক্ষা করছো, যদি সেই ইনস্ট্রুমেন্টে যদি কোনো এরর থাকে, সেই এররটা কিরকম হতে পারে? ধরো জিরো এরর হতে পারে। ধরো এরকম হতে পারে যে সেটা যখন তৈরি করা হয়েছে তখনই কোনো প্রবলেম আছে, বা বারবার ব্যবহার করতে করতে অলরেডি একটা এরর চলে এসেছে। তোমরা স্কুল খুললে যখন প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে স্ক্রু গেজ, স্লাইড ক্যালিপার ইত্যাদি যন্ত্রগুলি নিয়ে বিভিন্ন পরীক্ষা তোমাদের করতে হবে। স্ক্রু গেজে এই জিরো এরর আসতেই পারে, অর্থাৎ জিরো থেকে আমার স্টার্ট হওয়ার কথা, কিন্তু অলরেডি জিরো থেকে কম বা জিরোর বেশি কিছু একটা নাম্বার পড়ে রয়েছে অলরেডি। তাহলে ঘটনাটা কি হবে? আমি যদি সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, তাহলে আমি যে পরিমাপটাই পাবো, তাহলে ওই যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটার মধ্যে চলে আসবে। তাহলে এই টাইপের ত্রুটি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল বায়াস। পার্সোনাল বায়াস হচ্ছে এটা যে মানুষটি কাজটা করছে তার জন্য হতে পারে। যেমন ধরো আমি যদি কোনো একটা মাপ মাপছি, তাহলে আমাকে জিরো থেকে সোজা দেখতে হবে, না করে যদি আমি একটু নিচে থেকে বা একটু ওপর থেকে দেখি, তাহলে আমার এরর চলে আসবে। এই টাইপের এররগুলি হচ্ছে পার্সোনাল বায়াসের ভেতরে পড়ে। এছাড়া আরেক ধরনের এরর হতে পারে সিস্টেমেটিক এরর ছাড়া, সেটা হচ্ছে র্যান্ডম এরর। এই র্যান্ডম এরর বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি, বাংলায় বলা হয় অবিন্যস্ত ত্রুটি। তোমার হাতে কিছু নেই, ধরো যখন তুমি এক্সপেরিমেন্টটা করছো, সেটা করবার সময় যে পরিবেশের প্রভাব সেটার উপরে খুবভাবে নির্ভরশীল। সেই পরিবেশের কোনো চেঞ্জ এসছে, সেই চেঞ্জের জন্য যে এরর আসতে পারে সেটা হচ্ছে র্যান্ডম এরর। আমরা খুব সহজেই সিস্টেমেটিক এররকে আমরা একে
দূর করতে পারি। কিভাবে? একটু ভালো করে লক্ষ্য করি ইনস্ট্রুমেন্টের এরর যেগুলি আছে বা পার্সোনাল বায়াস যেগুলি আছে সেগুলিকে যদি মিনিমাইজ করা যায়। একই রকম ভাবে র্যান্ডম এররও আমরা কিছুটা দূর করতে পারি। এটা এই ভেবে, ধরো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা জানি জলের ঘনত্ব সর্বাধিক। তো তুমি কোনো একটা এক্সপেরিমেন্টাল সেটআপ আছে সেখান থেকে তুমি পরিমাপ করছো, কিন্তু উষ্ণতাটা অন্য একটা উষ্ণতা। তাহলে যেহেতু তুমি অন্য উষ্ণতায় করেছো তাহলে আমাকে 4 ডিগ্রি রেসপেক্টে করতে হবে। তখন তুমি খুব সহজে সেটাকে এররটাকে রিমুভ করতে পারবে। এই হচ্ছে র্যান্ডম এরর। এছাড়া থার্ড আরেক ধরনের এরর আছে, তাকে বলে গ্রস এরর বা সার্বিক ত্রুটি। এই সার্বিক ত্রুটি বিষয়টা হচ্ছে বাই মিস্টেক যদি কিছু হয়, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো কিন্তু তোমার অ্যাবসেন্স মাইন্ডে এসে তুমি একটা ভুল করে ফেলেছো, সেই ধরনের ত্রুটিগুলিকে বলা হয় গ্রস এরর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এররের টাইপ কত ধরনের হতে পারে। এবার আমরা যেটা করব, ম্যাথমেটিক্যাল ওয়েতে এই যে এররের ক্যালকুলেশন করব। একটা ছোট্ট উদাহরণ নিয়ে কাজটা করব, তারপর প্রসেসটা কিরকম সেটা দেখাবো। বুঝলাম? ধরো তোমাকে একটা লম্বা তার দিয়েছে, সেই তারটা বলেছে তোমাকে আয়তন নির্ণয় করতে। তা তুমি আয়তন নির্ণয় করবে কি করে? না তার দৈর্ঘ্য মাপবে এবং তার ব্যাসার্ধ মেপে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মাপবে। প্রস্থচ্ছেদ মানে ক্রস সেকশন এরিয়া, এর এরিয়া তুমি মাপবে। আমরা জানি যে লেন্থ এবং এরিয়া যদি গুণ করি তাহলে ওর ভলিউমটা পাবো। খুব সহজেই তোমাকে ঘনত্ব অবশ্যই দিয়ে দেবে। ঘনত্ব যদি দিয়ে দেয়, তুমি দেখো আয়তন ইন্টু ঘনত্ব যদি করো, আমরা তাহলে ভর পাবো। আমরা কারণ কেন জানি, ঘনত্ব যদি করবো ভর বাই আয়তন, তাহলে ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ওই যে অংশটা তোমাকে দিয়েছিল যে সেগমেন্টটা, তাহলে তুমি কিন্তু খুব সহজে তার ভর মাপতে পারবে। তাহলে আয়তন পরিমাপ করবো, অর্থাৎ তুমি এক্সপেরিমেন্টালি মাপবে। তাহলে সেই ক্ষেত্রে ত্রুটি ক্যালকুলেশন কিভাবে করে? এখানে দুটো জিনিস তুমি মাপছো, একটা লেন্থ আর একটা ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে এই দুটোতেই আমার ত্রুটি আসতে পারে। কিরকম? বেসিক্যালি একটা কথা বলা উচিত অবশ্যই, এই যে ত্রুটি নির্ণয় করছি আমরা বলছি এরর। তাহলে এই এররটা কিরকম হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিরকম? তুমি ধরো একটা লেন্থ মেপেছো 10.2 সেন্টিমিটার ধরে নাও। তাহলে এই যে লেন্থটা তুমি মাপলে, তার এই যে 0.2 সেন্টিমিটার মেপেছো, তার মানে তুমি যে দৈর্ঘ্য মাপার জন্য যে যন্ত্রটা ইউজ করেছো, যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করেছো, তাতে সেন্টিমিটারে 1 সেন্টিমিটার মিটারে 1/10 পর্যন্ত নির্ভুলভাবে মাপা যায়। তার জন্য এই পয়েন্টটা এসেছে। তাহলে তাই যদি হয়, এই 10.2 সেন্টিমিটার মাপতে গিয়ে তুমি পেয়েছো ধরো 10.3 সেন্টিমিটার, বা আরেকজন মাপতে গিয়ে সেটা পেয়েছে 10.1 সেন্টিমিটার। এই বোথ কেসে তুমি দেখো মূল যে ভ্যালু আছে তার থেকে 1 করে চেঞ্জ হয়েছে। তাহলে এই যে 0.1 করে চেঞ্জ হয়েছে, 1 নয় 0.1 করে চেঞ্জ হয়েছে। তাহলে এটা বেড়েছে বা কমেছে, বোথ বিষয়টাই কি হয়েছে না ত্রুটি বা এরর এসেছে। তাহলে আমরা যখনই কোনো এরর ক্যালকুলেশন করব সব পজিটিভ ওয়েতে করব, সব যোগ করে। এররের কোনো নেগেটিভ পার্ট আসবে না, অর্থাৎ কম না বেশি এই পার্টটা দেখব না। এরর মিন্স আমার অ্যাবসলিউট ভ্যালু কতটা এররে আমি সেটা দেখব। তো এটা করতে গেলে আমি যে উদাহরণটা নিয়েছি ফার্স্ট সেটা দেখাই আগে। কি বললাম? তুমি দৈর্ঘ্য মেপে পেয়েছো এর লেন্থ এবং কোনো ইউনিট দিলাম না, এবং প্রস্থ মেপে পেয়েছো অর্থাৎ রেডিয়াস বা ব্যাসার্ধ পেয়েছো কত আর। তাহলে তার আয়তন কত হবে? v ইকুয়াল টু পাই আর স্কয়ার ইনটু l। নিশ্চয়ই বোঝা গেল। এখানে পাই আমরা কি জানি
নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, এটাকে মাপতে হয় না, তাহলে এররও আসবে না। তাহলে যদি এই মাপাতে আমার কতটা ভুল এসেছে যদি করতে হয়, আমি কিভাবে করব? প্রসেসটা দেখো, আমি এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করব, যা তোমরা হয়তো এখনো শেখোনি। কি পদ্ধতিতে ইউজ করব বা ফর্মুলা কি সেটা আমি লিখে দেবো, আশা করি তাতে অসুবিধা হবে না। তো দেখো কিভাবে করব। টেকিং লগ বোথ সাইডস, তারপরে ডিফারেন্সিয়েশন করবার আগে আমি একে লগ নিচ্ছি, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমি এখানে লিখে দেবো তোমাদের। লগ নিলে জানো কি রকম হয়? লগ ন্যাচারাল, ন্যাচারাল লগ মানে হচ্ছে ln যা log টু দি বেস e তাই বেস হবে e, এটা কিন্তু কখনোই log টু দি বেস 10 নয়, তাহলে দুটো আলাদা, ভ্যালু আলাদা। ন্যাচারাল লগ বা log টু দি বেস e অফ v ইকুয়াল, আমি এই গুণ আকারে থাকলে কি হয়? log ন্যাচারাল ab এর ফর্মুলা হচ্ছে log ন্যাচারাল a প্লাস log ন্যাচারাল b, তাহলে এই জায়গাও তাই করব, log ন্যাচারাল পাই প্লাস log ন্যাচারাল r পাওয়ার 2 আছে চলে আসবে আগে, কারণ আমরা জানি log ন্যাচারাল a টু দি পাওয়ার b মানে b log ন্যাচারাল a প্লাস log ন্যাচারাল a, নিশ্চয়ই বোঝা গেল এখানে পুরোটা কি করলাম? log নিলাম। এবার ডিফারেন্সিয়েট both sides, যদি ডিফারেন্সিয়েট করি এটা কি রকম হবে? log v log ন্যাচারাল v ডিফারেন্সিয়েশন করলে আসে dv বাই v, কনস্ট্যান্ট log পাই, log ন্যাচারাল পাই মানে হচ্ছে কত? কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 প্লাস 2 এটা আসবে dr বাই r প্লাস এটা আসবে dl বাই l। তাহলে ফর্মুলাটা লিখ, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে, আমি x এর সাপেক্ষে দেখাচ্ছি, এটা কোন একটা আননোনের সাপেক্ষে করেছি। x এর সাপেক্ষে করলে কি রকম আসবে দেখো, d dx অফ x টু দি পাওয়ার a ইকুয়াল টু a x টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝা গেল? পাওয়ারটা আগে বসবে, একটা পাওয়ার কম হবে। d dx অফ x যদি দাঁড়ায় হয় পাওয়ার কত? 1, তাহলে এই 1 সামনে আসলো, x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কত? x টু দি পাওয়ার 0 মানে কত? 1। d dx অফ log ন্যাচারাল x, এটার ফর্মুলা হয় 1 বাই x, বুঝা গেল? এই ফর্মুলাতে সবকটাই করছি। 4 নম্বর হচ্ছে d dx অফ এনি টাইপ অফ কনস্ট্যান্ট, তার ভ্যালু হবে 0, বুঝা গেল? যদি ডিফারেন্সিয়েশন যখন করব ভেরিয়েবলটা যদি আলাদা কিছু থাকে তাহলে কি রকম হবে? তাহলে দেখো, যদি এরকম থাকে d dy অফ x টু দি পাওয়ার n যদি থাকতো তাহলে কি লিখতাম? n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই পর্যন্ত ঠিক আছে। যেহেতু y এর সাপেক্ষে করছি x এ, তাহলে d dy অফ x বা dy dx dy, আমরা এখানে সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করেছি, এখানে y এর সাপেক্ষে করেছি, এখানে টোটালে করছি কোন একটা আননোনের সাপেক্ষে, তার জন্য সেটা লিখিনি ওয়েবস। আশা করি বোঝা গেছে। এখানে 2 log ন্যাচারাল r আছে, তাহলে 2 log ন্যাচারাল r হলে কত হবে? 1 বাই r, এই বসলো, যেহেতু আননোনের সাপেক্ষে করছি dr বাই সেই আননোনটা, অর্থাৎ এই ফর্মুলাটাই এরকম হতো, log ন্যাচারাল x মানে হচ্ছে 1 বাই x log ন্যাচারাল dx dy, এই দ্বারা আমরা দেখো সেটাই করেছি, 1 বাই x তার বদলে হচ্ছে 1 বাই r, dx dy ছিল, এই dy যে পার্টটা এটা আমরা লিখিনি, dr লিখেছি, প্লাস log ন্যাচারাল l হলে কত হবে? 1 বাই l, যেহেতু আননোনের সাপেক্ষে হচ্ছে তার জন্য l এর হচ্ছে dl, এটাও ঠিক একই রকম ভাবে করছি। সুতরাং এখানে দাঁড়ালো dv বাই v ইকুয়াল টু 2 dr বাই r প্লাস dl বাই l। এই যে পার্টটা দাঁড়ালো এটা হচ্ছে আয়তন পরিমাপের ক্ষেত্রে
আমরা যে ত্রুটি পেয়েছি সেই ত্রুটিটা তোমরা কি করবে, ডিভি না লিখে ডেল্টা কি করবে, একদম ইজিয়েস্ট ওয়েতে করবে। দেখো একটু ভালো করে দেখবে, এই যে পার্টটা লেখা আছে v ইকুয়াল টু কত আছে পাই আর স্কয়ার a, এটাকেই দেখো তোমরা যেটা করবে ডিভি এর বদলে ডেল্টা ভি দিয়েও লিখতে পারো। ডাইরেক্ট কি লিখবে, এর ভি পরিমাপে ত্রুটি, ভি পরিমাপের ত্রুটি কত হবে তাহলে দেখো ঠিক এইভাবে লিখবে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল যে কোনো টাইপের নিউমেরিক্যাল কনস্ট্যান্টের কোনো ত্রুটি তুমি নির্ণয় করতে পারবে না, যেহেতু এটা তুমি পরিমাপ করছো না। তাহলে পাইয়ের জন্য হবে না, যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আগে এনে ডি আর এর বদলে ডেল্টা বাই আর করবে, অপরটা করবে ডিএল বাই এল। নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এইভাবে আমরা ত্রুটি নির্ণয় করব। আজকে ত্রুটির আরো অনেক কিছু করব। এবার তোমাদের এখনো ঠিক করে বলিনি এই ত্রুটি বিষয়টা কি রকম হতে পারে। ত্রুটি তো নির্ণয় করলাম, কি রকম? ফার্স্ট অফ অল আমরা যখন কোনো কিছু পরিমাপ করছি তখন দেখো মূল যে ভ্যালুটা আছে, ধরো তুমি একটা লেন্থ মাপছো, সাপোজ লেন্থটা x, এই লেন্থটা তুমি ধরো 5 বার মাপলে, তাহলে 5 বার যদি মাপো তাহলে বিষয়টা কি রকম হবে দেখো। ত্রুটিটা কি এবার সেটা দেখবো। ধরো তুমি একটা লেন্থ মাপছো, সেই লেন্থটা তুমি ধরো 5 বার মাপলে, 5 বার মাপলে সেগুলো কি রকম, ধরো x1 x2 x3 x4 and x5 এই পেয়েছো। তাহলে এই লেন্থ যেটা মাপলে তার গড় মান যদি x হয় সেটা কত হবে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 হোল ডিভাইডেড বাই 5। তাহলে যদি এটা n সংখ্যক বার মাপা হলে এই যে এভারেজ ভ্যালু এসেছিল x ইকুয়াল টু কত আসবে, x1 প্লাস x2 2 xn ডিভাইডেড বাই n। এই যে x পেলাম আমরা, সেই x কে বলবো অ্যাকচুয়াল ভ্যালু বা সঠিক মান। নিশ্চয়ই বোঝা গেল। যে পরীক্ষাটা তুমি করছিলে তাহলে লেন্থ মাপছিলে, লেন্থের অ্যাকচুয়াল ভ্যালু এটা, তাহলে প্রত্যেকটা থেকে ডিফার করেছে না, তাহলে ত্রুটি কোন। তাহলে আমরা যে লাস্ট ভ্যালু পাবো বা সঠিক মান পাবো অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু অর ট্রু ভ্যালু। তাহলে এই যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটা কত হবে, সুতরাং ত্রুটি বা অ্যাবসলিউট ত্রুটি বা সর্বোচ্চ ত্রুটি অ্যাবসলিউট এরর, এই সর্বোচ্চ ত্রুটির মানটা কত হবে, তুমি সঠিক মান x করেছো কিন্তু পেয়েছো কত x1, তাহলে ধরো এপসাইলন 1 দিয়ে ডিনোট করলাম এটাকে, এপসাইলন 1 ইকুয়াল টু কত হবে x1 মাইনাস x, x1 বড় হতে পারে তার জন্য এটাকে মড দিয়ে ডিনোট করব। সিমিলারলি এপসাইলন 2 কত হবে x2 মাইনাস x। এরকম করতে করতে তুমি যতদূর পড়েছিলে তত পর্যন্ত আমি অ্যাবসলিউট এরর পাবো। বিষয়টা বোঝা গেল। এই যে অ্যাবসলিউট এরর তুমি এটাকে এপসাইলন 1 না লিখে তুমি এরকমও লিখতে পারতে, ডেল্টা x1, এটাকে লিখতে পারতে ডেল্টা x2 এন্ড হেন্স অন। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। এই ভগ্নাংশ ত্রুটি বিষয়টা কি দেখো, বা ফ্র্যাকশনাল এরর। ফ্র্যাকশনাল এরর হচ্ছে তুমি তার মানে কি ফ্র্যাকশনে পরিণত করবে। ধরো তুমি
100-তে অঙ্ক পরীক্ষায় পেয়েছো 95, তুমি 5 নম্বর ভুল করেছো। তাহলে তুমি টোটাল কত পেয়েছো? তোমাকে লেখা হয় কিভাবে ওটা? যতটা পেয়েছো ডিভাইডেড বাই মোট কততে পরীক্ষা হয়েছে। তাহলে ত্রুটির পরিমাপ যদি বার করতে হয় কিভাবে করবে? যতটুকু ত্রুটি হয়েছে ডিভাইডেড বাই মোট কততে হয়েছে। তাহলে এখানেও তাই, অ্যাকচুয়াল ভ্যালু রেসপেক্টে কতটা ভুল হয়েছে সেই যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর। তাহলে ফ্র্যাকশনাল এরর কত হবে? এই যদি এটাকে আমি বিবেচনা করি, ডেল্টা x অন ত্রুটি এসেছিল, মূল কত x, দ্বিতীয়টা কত ডেল্টা x2 বাই x। তাহলে তুমি যদি এখানে এভারেজ এরর করতে বা গড় ত্রুটি বার করতে, সেটা কত হতো? ধরে নাও গড় ত্রুটিটা আমি ডেল্টা x দিয়ে যোগ করলাম। তাহলে ডেল্টা x হচ্ছে সবগুলির যোগফলকে আমি মোট কত সংখ্যক বার করেছি সেই ফ্রিকোয়েন্সি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি গড় ত্রুটি পাবো। তাহলে ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 2 ধরো ডেল্টা xa ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমার গড় ত্রুটি। তাহলে এই হচ্ছে এভারেজ ত্রুটি। সেই এভারেজ ত্রুটির পরে আমরা আসলাম ফ্র্যাকশনাল ত্রুটি। ফ্র্যাকশনাল ত্রুটিটা কি আসলো? না ডেল্টা x1 অর্থাৎ যতটুকু ত্রুটি হয়েছিল ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু। ক্লিয়ার? যদি একে পার্সেন্টেজে পরিণত করি তাহলে আমি পাবো পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি তাহলে ভ্যালুটা কি রকম হবে? ধরো ডেল্টা x আমার একটা ত্রুটি এসেছে, তার ভ্যালু ছিল কত? x ইনটু 100, এটা বলি n পার্সেন্টেজ এরর পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? ত্রুটি কিভাবে নির্ণয় করা বা ত্রুটি কি? এবার আমরা আসবো কোন একটা স্পেসিফিক ওয়েতে ত্রুটি নির্ণয় করব। অলরেডি তোমাদের গুণ আকারে কিছু থাকলে কোনো রাশি, তাহলে কিভাবে ত্রুটি নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছি। এবার আসো ভাগ আকারে যদি থাকে তাহলে কিভাবে ত্রুটি নির্ণয় করে সেটা দেখো। ধরে নাও কোনো একটা রাশি x, যেটা ধরো a b c d এই চারটে রাশি দ্বারা সম্পর্কিত। তাহলে a b c d তুমি পরিমাপ করে x পেতে চাইছো। ধরে নাও এর পাওয়ার আছে ধরো p, এটা q, এটা r, এটা s। তোমাকে কি শেখানো হয়েছে? শেখানো হয়েছে পাওয়ারটা আগে আসবে এবং ওই রাশিটা ডেল্টা নেব ডিভাইডেড বাই ওটা। x পরিমাপে ত্রুটি হবে। ত্রুটি অলরেডি কি বলেছি? ত্রুটি অলওয়েজ পজিটিভ ভ্যালু নেব, কোনো নেগেটিভ ভ্যালু নেব না। তাহলে দেখো ডেল্টা x বাই x তোমার কাছে কি সেটা দেখো। আমরা এটাকে ক্যালকুলাসের আওতায় করতে পারি। কিভাবে করব ক্যালকুলাসের সাহায্যে? না প্রথমে লগ নিলাম, বা তুমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশনও করতে পারো, লগ নিয়ে আমার সুবিধা হবে। লগ নিয়ে ডিফারেন্সিয়েট করলে আমি পেয়ে যাব ত্রুটি রাশিমালা। তাহলে ডেল্টা x বাই x ইকুয়াল টু কত হবে? প্রথমে কি আছে a, তাহলে এটা হবে p d বা ডেল্টা দিয়ে ডিনোট করব, ডেল্টা a বাই a প্লাস b এর কত আছে q, ডেল্টা b বাই b প্লাস c এর কত আছে r, তাহলে এটা হবে r ডেল্টা c বাই c। লক্ষ্য করো এখানে কিন্তু প্লাস আছে। কি বলেছি? ত্রুটি অলওয়েজ পজিটিভ হবে, কারণ আমরা শুধু মড ভ্যালু দিচ্ছি, পরিমাণটা বার করছি। নিচে থেকে উপরে গেলে আলটিমেটলি পাওয়ারের জন্য এটা নেগেটিভ হবে, কিন্তু এই জায়গায় মাইনাস হবে না, কারণ এটা মড ভ্যালু দিয়ে ইউজ হবে, তাহলে এটা অলওয়েজ পজিটিভ হবে। প্লাস s ডেল্টা s ডেল্টা d ডিভাইডেড বাই d। বুঝতে পেরেছি কিভাবে করব? এই পুরো জিনিসটাও আগে ঠিক আয়তনের কেসটা যেভাবে করলে সেইভাবেও করা যায়, কিন্তু আমরা অঙ্ক যখন করব তখন আমাকে দেখাতে হবে না কিভাবে ওটা করলাম, আমাকে ডাইরেক্ট আমি x পরিমাপের ত্রুটি এইভাবে বার করতে পারি। এবার পরিমাপের ত্রুটি এটা যেটা বেরোলো সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। যদি এর পার্সেন্টেজ এরর করতে হয়, দেয়ারফর এরর অফ x কত হবে?
ডেল্টা এক্স বাই এক্স একে 100 দিয়ে গুণ করলে n পার্সেন্টেজ এরর পেয়ে যাবো। ইজ ইট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে গুণ করলাম, ভাগ করলাম। যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে খুব সহজ, সিম্পলি যেরকম ভাবে আছে সেইভাবেই যোগ হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে। বিয়োগ থাকলেও আমরা কি বলেছি, সেটা কখনোই বিয়োগ হবে না, কারণ আমরা পার্সেন্টেজ এরর বা এমনি ফ্র্যাকশনাল এরর যখন বার করছি শুধু পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করছি। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে চলো কয়েকটা অঙ্ক করা যাক। দেখো এই অঙ্কটা লিখে রেখেছি, বলে যে 10 প্লাস মাইনাস 0.29 ও 8 প্লাস মাইনাস 0.39 দুটি বল যখন একই অভিমুখে ও বিপরীত অভিমুখে কাজ করে তখন প্রতি ক্ষেত্রে যে লব্ধি নির্ণয় করো। তাহলে আমরা যে দুটো বল যদি একই অভিমুখে কাজ করে তাহলে তারা পরস্পর যোগ হবে, আর যদি দুটো বল পরস্পর বিপরীত অভিমুখে কাজ করে তাহলে অবশ্যই বিয়োগ হবে। কিন্তু 10 ডাইন পরিমাপের ক্ষেত্রে আমার সর্বোচ্চ ত্রুটির পরিমাণ 0.2 8 ডাইন পরিমাপ করতে গেলে আমার সর্বোচ্চ ত্রুটির পরিমাণ 0.3 ত্রুটিকে জেনারেলি আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ x পরিমাপের ত্রুটি যদি x1 হয় তুমি তাকে লিখতে পারো x মোট ভ্যালুটা x প্লাস মাইনাস x1, ঠিক সেইভাবে লেখা আছে। তাহলে এক নম্বর কেস, যখন একই অভিমুখে আছে, একই অভিমুখে থাকলে কি বলেছি পরস্পর যোগ হবে। তাহলে দেখো লব্ধি বল হবে 10 প্লাস 8 18 প্লাস মাইনাস 0.5 ডাই। ত্রুটি সবসময়ের জন্য যোগ হয়, বিয়োগ হবে না। আবার যখন বিপরীত অভিমুখে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স হবে 10 মাইনাস 8 করলে 2 প্লাস মাইনাস 0.5 ডাই। লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু প্লাস হয়েছে, বারবার করে বলছি কি ত্রুটি অ্যাবসলিউট ভ্যালু আমরা নির্ণয় করব, অর্থাৎ পজিটিভ ভ্যালু, কখনো কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। নিশ্চয়ই বোঝা গেছে? চলো ত্রুটি নির্ণয় আরো একটা করি। দেখো আমরা জানি এর আগে পড়ে এসছো দুটো রোধ ধরো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে তাদের তুল্য রোধ কত হয়? তুল্য রোধ সমান্তরাল সমবায়ে, তার মানে কি সমান্তরাল সমবায় মিন্স কি প্যারালাল কম্বিনেশন। তুল্য রোধ বা রেজাল্টেন্ট যদি রেজিস্ট্যান্স আর যদি R হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি R হয় তাহলে আমরা এই 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 হয়। বুঝা গেল? দুটো রোধ রেখেছি ধরো R1 এবং R2। ধরে নাও এই R1 এবং R2 তুমি পরিমাপ করেছো, করে R এর ভ্যালু পেতে চাইছো, তাহলে বলা হলো R পরিমাপের ত্রুটি কত হবে। যদি করতে হয় তাহলে কি করবে দেখো, এই টাইপের যখনই কোনো সম্পর্ক পাবে, যখন সেটা ত্রুটি নির্ণয় করতে হবে তখন একবারে R বার করবে, লিনিয়ারলি লিখতে চাইবে। লিখলে সেটা কত হবে দেখো, সিম্পলি এটাকে গুণ করব আমরা, গুণ করলে R1 R2 বাই R1 প্লাস R2 আসছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা দাঁড়াচ্ছে R1 R2 উপরে R1 প্লাস R2, উল্টে গেলে এই দাঁড়ালো। সুতরাং R পরিমাপে ত্রুটি হবে dr বাই r। r1 এর কত হবে dr1 বাই r1 প্লাস dr2 বাই r2 প্লাস d অফ r1 প্লাস r2 বাই r1 প্লাস r2। তাহলে কি করলাম, প্রথমে করলাম r1 কে, তারপর r2 কে, এরা গুণাকার আছে সিম্পলি এরকম যোগ হলো, নিচে r1 প্লাস r2 যখন করব নিচে থেকে উপরে উঠলে লগ নিলে তারপরে উপরে নিলে মাইনাস হবে, কিন্তু আমরা এই অ্যাবসলিউট ভ্যালু বার, তাহলে d অফ পুরোটা r1 r2 বাই r1 প্লাস r2। আর তুমি এটাকে এইভাবেও লিখতে পারতে,
এইভাবে লিখতে পারতে কি ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা r1 বাই r1 ডেল্টা r2 বাই r2 প্লাস ডেল্টা r1 r2 বাই r1 প্লাস r2। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি কিন্তু এটাও করতে পারবে 1 বাই f ইকুয়াল টু 1 বাই f1 প্লাস 1 বাই f2। নিশ্চয়ই মনে আছে? এক্ষেত্রে দুটো লেন্স ধরো, একটা f1 ফোকাস হবে, একটা f2, তাদেরকে যদি পরপর রাখা হয় তাহলে তুল্য যে ফোকাস হয় সেটা হয় এটা। এটাও তাহলে করবে বাড়িতে একই জিনিস। আশা করি তোমরা এরর ক্যালকুলেশন বুঝতে পেরেছো। পরে অঙ্ক করব। এবার যেটা আসবো সেটা হলো তোমার সিগনিফিকেন্ট নাম্বার বা ফিগার। সিগনিফিকেন্ট ফিগার কি? ধরো কোনো একটা পরিমাপ করেছো, সেই পরিমাপ করে তুমি যে ভ্যালুটা পেয়েছো তা ভালো করে শুনলে কি বলছি, তার লাস্ট নাম্বারটা বাদ দিয়ে লাস্ট যে ডিজিটটা আছে সেটা বাদ দিয়ে বাদ বাকি সব তুমি একদম নিশ্চিতভাবে বলতে পারছো। তাহলে লাস্ট নাম্বারটা যদি কখনো আনসার্টেন হয়, মানে কি মাপতে গিয়ে ওটার ভ্যালু চেঞ্জ হলেও হতে পারে, চেঞ্জ হতে পারে। যদি হয় মানে আমি মাপলে একরকম পাবো ওই লাস্ট ডিজিটটা, আর একজন মাপলে আর এক রকম পাবে। তাহলে যতগুলি অঙ্ক সংখ্যা নিয়ে ওটা তৈরি হয়েছিল সেই অঙ্ক সংখ্যাকে আমরা বলবো সিগনিফিকেন্ট ফিগার। এটা খুব ইম্পর্টেন্ট। ধরো এই সিগনিফিকেন্ট ফিগার থেকে আমি বুঝতে পারবো যে যন্ত্রের সাহায্যে ওটা মাপা হয়েছে সেটা কতটা সেনসিটিভ বা কতটা পর্যন্ত তোমার মাপতে পারে, সেই জিনিসটা বুঝতে পারবো। ধরো তুমি একটা লেন্থ মেপেছো, মেপে 10.52 সেন্টিমিটার পেয়েছো। তাহলে এখানে কিন্তু অবশ্যই এই যে লাস্টের 2 যেটা আছে সেই 2টা তুমি যদি বলে এটা সিগনিফিকেন্ট নাম্বার ওই লেন্থে 10.52 সেন্টিমিটার, তাহলে আমি বুঝতে পারবো যে মানে এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে আমি বুঝতে পারবো এর লাস্ট যে 2টা আছে সেটা মাপা অনিশ্চিত। মানে কি ওটা আমি মাপলে 2 হতে পারে, আমি যদি আবার পরে মাপি আমার মনে হতে পারে ওটা 3 হতে পারে, আবার তুমি যদি মাপো তাহলে ওটা 1 হতে পারে, মানে চেঞ্জ হতে পারে। তাহলে এটা সিগনিফিকেন্ট নাম্বার কত হবে না যতগুলি অঙ্ক সংখ্যা নিয়ে এটা গঠিত হয়েছে সেই অঙ্ক সংখ্যাটাই হবে সিগনিফিকেন্ট নাম্বার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সুতরাং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে তাহলে এক্ষেত্রে 4টি। ইজ ইট ক্লিয়ার? কিন্তু তুমি যদি বলতে যে এটা দৈর্ঘ্য 10 সেন্টিমিটার তাহলে কিন্তু আমি সিগনিফিকেন্ট নাম্বার বলতে পারতাম না, কারণ যেটা দৈর্ঘ্য তুমি 10 সেন্টিমিটার মেপেছো সেটা তারপরে 10 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু অ্যাবসলিউট ভ্যালু হয়ে গেছে। তাহলে লাস্ট ডিজিটে কিন্তু তোমার অনিশ্চিত নয়। তুমি কত সূক্ষ্ম পরিমাপ করছো সেটা কিন্তু এতেই বুঝতে পারা যায়। ইজ ইট ক্লিয়ার? তুমি যদি এরকম লিখতে তোমাকে বলেছে ধরো 10 সেন্টিমিটার, সিগনিফিকেন্ট নাম্বার পেলাম না, কিন্তু 10.0 সেন্টিমিটার, তাহলে এর কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার হবে 3। 3টে 1 2 3। এখানে কয়েকটা রুলস আছে, জিরো রুলস, খুব ইম্পর্টেন্ট। জিরো রুলস বিষয়টা কিরকম? সমস্ত নন জিরো ডিজিট সিগনিফিকেন্ট। তারপরে ধরো কোনো একটা সিগনিফিকেন্ট ফিগার দেওয়া আছে, তার সব অশূন্য সংখ্যায় হবে তাৎপর্যপূর্ণ। বুঝা গেল? সবকটাই তাৎপর্যপূর্ণ হবে যদি সেটা শূন্য না থাকে, নন জিরো ডিজিট। নাম্বার 2, যদি শূন্যটা তোমার এই যে পয়েন্ট আছে পয়েন্টের পরে থাকে এবং তার আগে কোনো নন জিরো ডিজিট থাকে, তাহলে কোনো নন জিরো ডিজিটে
পরে যদি 0 থাকে, কোনো অশূন্য সংখ্যার পরে বা মাঝে থাকা সব শূন্যই তাৎপর্যপূর্ণ। কোন অশূন্য সংখ্যার পরে বা মাঝে থাকা সব শূন্যই তাৎপর্যপূর্ণ। কিন্তু শুরু যদি হয় শূন্য দিয়ে, অর্থাৎ ধরো কোনো নন জিরো ডিজিট আছে, সেই নন জিরো ডিজিটের আগে প্রথম অশূন্য সংখ্যা আগে থাকা সব শূন্যই হবে নন সিগনিফিক্যান্ট বা তাৎপর্যহীন। বুঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা উদাহরণ দিই। সব অশূন্য সংখ্যায়, ধরো তোমাকে এরকম একটা নাম্বার দিয়েছে, প্রথমটা আর কি 5.15, এত যে মানে ধরো এত ডাই। তাহলে এই যে মাপ আছে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সিগনিফিকেন্ট নাম্বার কত হবে? 3। 1 2 3 সবকটা দেখো নন জিরো। বলেছে অশূন্য সংখ্যার পরে বা মাঝে থাকা সবসময় তাৎপর্যপূর্ণ। তাহলে 5.015 এ কটা হবে? 4টে। আবার 5.015 ধরো 10, এটাতে কটা হবে? 5টা। কারণ কেন? এই জিরোটা তখন তাৎপর্যপূর্ণ, কারণ পয়েন্টের পরে আছে। কিন্তু যদি এরকম থাকে 0.0125, এর কিন্তু হবে 3টে। কারণ কেন? এই যে নন জিরো ডিজিট যেখান থেকে শুরু হচ্ছে তার আগে সব জিরোই হবে নন সিগনিফিকেন্ট বা তাৎপর্যহীন। তাহলে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা? 3টে। বুঝা গেল? 4 নম্বর হচ্ছে, যদি 10 টু দি পাওয়ার সামথিং আকারে কিছু থাকে তাহলে সেগুলি কিন্তু সব তাৎপর্যহীন হবে। যেমন ধরো 5.05 ইনটু 10 টু দি পাওয়ার 2 এত সেন্টিমিটার লিখেছে কোন একটা ভ্যালু। এ সিগনিফিকেন্ট নাম্বার হবে 3। তাহলে এই 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার আছে, ধরো এটা কেউ তোমার মিটারে প্রকাশ করতে পারে। মিটারে যদি প্রকাশ করে তখন 10 টু দি পাওয়ার এটাই পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। ধরো বলেছে 10.5 কিলোমিটার, তাহলে 10.5 কিলোমিটার। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 3। কিন্তু কেউ এটাকে প্রকাশ করতেই পারে ইনটু 10 টু দি পাওয়ার 3 এত মিটার, তখন কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3। কারণ এই যে ডিনোমিনেশনটা আছে 10 টু দি পাওয়ার 3, এই নোটেশনটা বা এই ডিনোমিনেশনটা কমপ্লিটলি দুটো এককে কে কনভার্ট করার জন্য কনভার্সন ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তাহলে যে কোনো 10 টু দি পাওয়ার এবার এইভাবে তোমাকে দিয়েছে, তুমি তো এইভাবে লিখতেই পারো। তাহলে লিখতে পারলে তাহলে তখন তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তোমার চেঞ্জ হয়ে যাবে। কেউ এই কিলোমিটারটাকে মিটারে সিম্পলি গুণ আকারে, অর্থাৎ 10 টু দি পাওয়ার সামথিং হয় গুণ আকারে হাজার দিয়ে গুণ করে যা হয় সেই আকারে লিখতে পারে বা মিলিমিটারে কনভার্ট করতে পারে। তাহলে তো ম্যাথমেটিক্যাল ভ্যারি করে যাবে, তা তো হতে পারে না। কারণ তাৎপর্যপূর্ণ কটা অঙ্ক পর্যন্ত তাৎপর্যপূর্ণ এটা সবসময় যেন ফিক্স থাকবে। তাহলে তোমাকে যেভাবে দেবে তুমি সেইভাবে তোমাকে করতে হবে, তার বাইরে তুমি যেতে পারবে। তাহলে যে কোনো 10 টু দি পাওয়ার সামথিং যদি থাকে তাহলে সেটা কিন্তু তাৎপর্যহীন হবে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ভিতরে বা সিগনিফিকেন্ট নাম্বারের ভিতরে কখনো সেটা আসবে না। ইজ ইট ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এরপরে লাস্ট একটা পার্ট করব রাউন্ড অফ। তার আগে আরেকটা জিনিস দেখাবো। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সাপেক্ষেও তোমাকে গুণ ভাগ বা যোগ বিয়োগ দিতে পারে বা থাকতে পারে।
কিরকম হবে দেখো, ধরো গুণ বা ভাগের ক্ষেত্রে সবচেয়ে মিনিমাম সিগনিফিকেন্ট নাম্বার যে ফিগারটা থাকবে ফাইনাল অ্যান্সারটাও তোমাকে সেটাতেই করতে হবে। কিরকম দেখো, ধরো কোনো একটা স্কোয়ার আছে বা আয়তাকার ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য ধরো 2.5 সেন্টিমিটার, প্রস্থ আছে, এটা ধরো এ, এটা ধরো বি, প্রস্থ ধরো 5.52 এত সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো ক্ষেত্রফল যদি বার করি এই ইকুয়াল টু কত, সিম্পলি এবি, দুটোকে গুণ করি 2.5 ইনটু 5.52 এত সেন্টিমিটার স্কয়ার, তাহলে 13.700 এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাকে যদি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এটাকে লিখতে হয় অ্যান্সারটা কিভাবে করব, এখানে দেখো সিগনিফিকেন্ট নাম্বার কটা আছে, দুটো, এটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কত, তিনটে। তাহলে ফাইনাল অ্যান্সারে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার আছে যা, সেইভাবে তোমাকে লিখতে হবে। তাহলে দুটোতে লিখতে হবে, 13.7 আছে, আমাকে রাউন্ড অফ করে লিখতে হবে। তাহলে আমি 13.7 সেন্টিমিটার স্কয়ার লিখতে পারবো না, তাহলে দেখো কম হয়ে যাচ্ছে, যেহেতু 5 এর বেশি আছে তাহলে আমাকে লিখতে হবে এটা 14 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে রাউন্ড অফের নিয়ম পড়ে বলছি, বুঝতে পারবে। তাহলে গুণ বা ভাগ তার ক্ষেত্রে যে রাশিগুলির সাহায্যে তুমি কাজটা করেছো তার মধ্যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট নাম্বার যার আছে সেই সংখ্যায় তোমাকে প্রকাশ করতে হবে ফাইনাল অ্যান্সার। একই রকম ভাবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হয় দেখো, পূর্ণসংখ্যায় যোগ বিয়োগের প্রবলেম নেই, কিন্তু যখন এটা ফ্র্যাকশনে থাকবে অর্থাৎ ভগ্নাংশে থাকবে তখনই অসুবিধা হয়। তখন তোমাকে দেখতে হবে পয়েন্টের পরে সবচেয়ে কম ঘর কোনটাতে আছে, যা আছে ঠিক সেই রকম ভাবে তোমাকে ফাইনাল অ্যান্সার প্রকাশ করতে হবে। একটা উদাহরণ দিই, ধরো তোমাকে যোগ করতে দিচ্ছে 10.52 সেন্টিমিটার, এর সাথে যোগ করতে হবে ধরো 10 পয়েন্ট ধরবো না 15.732 এত সেন্টিমিটার যোগ করতে হবে। তাহলে সিম্পলি যোগফলটা ধরো x ইকুয়াল টু কত হবে, 10.52 প্লাস 15.732 সেন্টিমিটার যোগ করলে দাঁড়াচ্ছে এত সেন্টিমিটার। কিন্তু যখন তোমাকে সিগনিফিকেন্ট ফিগারে প্রকাশ করতে হবে তখন লক্ষ্য করে দেখো এইটার ক্ষেত্রে পয়েন্টের পরে 2 ঘর আছে, এটার ক্ষেত্রে আছে 3 ঘর। ফাইনাল যে অ্যানসারটা আছে তাহলে সিগনিফিকেন্ট ফিগারে তুমি যদি প্রকাশ করো তাহলে এর সঠিক যোগফল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় সঠিক যোগফল হবে এই দুটো ঘরে তোমাকে প্রকাশ করতে হবে, মানে কত 26.2525 সেন্টিমিটার। বিয়োগের ক্ষেত্রেও সেই একই রকম প্রশ্ন, এটা থেকে বিয়োগ করি তাহলে যার পয়েন্টের পরে অঙ্ক সংখ্যা কম যতগুলি আছে সেই কমটা ততগুলিতে তোমাকে ফাইনাল অ্যান্সার প্রকাশ করতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝলাম এটা। এবার যেটা করব সেটা হচ্ছে রাউন্ড অফ। রাউন্ড অফ বিষয়টা কি রকম, আমরা জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি পয়েন্টের পরে কোনো একটা সংখ্যা যদি 5 এর বেশি হয় তাহলে তার আগের সংখ্যাতে সিম্পলি 1 যোগ করে দিয়েছি, কিন্তু এইভাবে যোগ করতে পারি না। ধরো কোনো একটা সাংখ্যমান রয়েছে, ধরো এরকম দৈর্ঘ্য বা কোনো কিছু একটা মাপ তুমি পেয়েছো এইরকম, তো তোমাকে এখানে 2 ডেসিমেল পর্যন্ত লিখতে হবে। তাহলে যদি 2 ডেসিমেল পর্যন্ত লিখতে হয় তাহলে এই পর্যন্ত লিখতে হবে। তাহলে এখানে কোনো 5
দেখো এই যে আমি 2 ডেসিমেল পর্যন্ত লাস্ট যে সংখ্যাটাকে বাদ দিচ্ছি যেখান থেকে, সেটা কততে আছে? 5 এর বেশি। যদি 5 এর বেশি হয় সিম্পলি তার আগের ভ্যালুটা 1 যোগ হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 10.44। যদি এই সংখ্যাটা 5 এর কম থাকতো, অর্থাৎ 10.4341 আছে, তাহলে কিন্তু এটা হতো 10.43, কারণ এখানে যেখানে আমি যে সংখ্যাটা থেকে বাদ দিচ্ছি তার সেই সংখ্যাটা 5 এর থেকে কম আছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে যদি 5 এর কম থাকে তাহলে কোনো কিছু হবে না, যা আছে তাই থাকবে। 5 এর বেশি যদি হয় তাহলে 1 যোগ হবে। এবার 5 এর নিয়ে আসো। যদি 5 থাকে, শুধু 5, এবং তারপরে কোনো নন জিরো ডিজিট আছে, তাহলে কিন্তু 5 এর আগে যে সংখ্যাটা আছে 5 থেকে বাদ দিয়ে দিলে 1 যোগ হবে। বুঝা যাচ্ছে? এবার দেখা গেল 5 এর পরে 0 রয়েছে, নন জিরো ডিজিট নেই। তাহলে 5 এর পরে যদি 0 হয়, ওই 5 কে তুলতে হলে তার আগের সংখ্যাটার দিকে তাকাতে হবে। যদি আগের সংখ্যাটা ইভেন হয় বা জোড় হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু যদি অড হয় তাহলে 1 যোগ হবে। আশা করি বোঝা গেছে। তো ছাত্রছাত্রীরা আজকে পড়া আশা করি সবটাই বুঝতে পেরেছো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তার আগে সবাই ভালো থেকো। ততদিন পর্যন্ত যা যা পড়িয়েছি সেগুলি সবাই খাতায় লিখবে এবং ডিসকাস করবে। কোনো প্রকার অসুবিধা হলে নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবে। যারা নতুন এসছো আবার বলছি, সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করো এবং লাইক দিও। তো ততদিন ভালো থেকো।